চলচ্চিত্রকে নষ্ট করলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা শুরু করলাম যে পরিকাঠামো উন্নতি। আমরা টেলিভিশনে দুটো প্রোগ্রাম আরম্ভ করলাম, একটা হচ্ছে নো ইউ স্টেট বলে, আর একটা হচ্ছে সংস্কৃতি বিচিত্রা বলে। এই করতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এসআরএফটিআই, পুনা বা রূপকলা এখান থেকে শিখে যারা বেরোচ্ছেন তারা কিন্তু প্রপার স্কোপটা পাচ্ছেন না। আমি চতুর্থ ছবি, সেটা পোস্ট প্রোডাকশন। আমার স্টুডিওটা হচ্ছে 80 ফুট বাই 65 ফুট। নতুন ছেলেমেয়েদের বার করে আর একটা সত্যজিৎ বাবু যদি করা যায়, দাদু বাবা করলেন, আমি করতে পারবেন, এটা তো ঠিক হচ্ছে না। এতগুলো যখন বিভাগ রয়েছে, বহু মানুষের তাহলে কর্মসংস্থান হবে। এইমাত্র আপনি বললেন যে নতুনদের আপনি সুযোগ দিয়েছেন বা আগামী দিনেও দেবেন, তাহলে কখনো কি প্রতিষ্ঠিত পরিচালক হিসেবে আগামী দিনে অরোরার থেকে কোনো ছবি তারা পরিচালনা করতে কি পারবে না? গৌরী মঠের বাগবাজার গৌরী মঠ, যেটা আসল গৌরী মঠ, যেখান থেকে আমাকে বললে যে আমাদের এরকম ছবি করে দিতে হবে, কারণ ওটা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি ওটা উদ্বোধন করবেন। সত্যজিৎ বাবুর সাথে অরোরার তো ভীষণ ভালো সম্পর্ক, যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, কেন, এখনও সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। ওনার পুত্র সন্দীপ রায় পরিচালক, বিখ্যাত পরিচালক, প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেন, অরোরা সেনের আবার গল্পটা শিক্ষানবিশ হিসেবে যুক্ত হয়েছিলেন। ময়মনসিংহে তখন আমাদের অরোরা টুইং পার্টি শো সিনেমা দেখাতো, তাতে যিনি যে হেড অফ দি ম্যানেজার যিনি যেতেন, বসন্ত দাসগুপ্ত, তার ভাইরা ভাই হচ্ছে মিনিবাবুর বাবা। একদিন তিনি এসে বসন্তকে বললেন, তুই মারিকে গিয়ে বল না, এই ছেলেটা খালি সিনেমা করে, সিনেমা দেখে খালি, ওর মৃণালবাবু এর সঙ্গে যাচ্ছিল, দাদার সঙ্গে সিনেমা দেখতে যেত। মৃণালবাবু এলেন, ওই অফিসেই বাবার কাছে, দাদুর কাছে এলেন। দাদু বললেন, দেখো তোমাকে শেখাবো, তোমাকে তাড়িয়ে দেবো শেখার পর। দেখেই বুঝতে পেরেছিল তুমি আমাদের কাছে থাকার জন্য আসবে না। শম্ভু সিং কাছে সাউন্ড শিখতে গেলেন। মৃণালবাবু আমাকে যেটা পরে বলেছিলেন, আমি কোনো সময় সাউন্ডের কিছুই করতাম না, আমি যেই শুটিং হতো না ফ্লোরে ঢুকে যেতাম। তো আলটিমেটলি তো উনি ছবি করলেন আলাদা, ও সব করে শেষ ছবি আমাদের ওখানেই করা। এবং শোনা যায় তার পরিবেশনার দায়িত্বে অরোরা ছিল। ওনার ছবিগুলো না সব কটা না, উনি ওটা নিজের স্টুডিও ভাবতেন, উনি সবাইকে বলতেন যে ওটা নিজের স্টুডিও। সমস্ত ছবি শুটিং ওখানেই করতেন, জেনেসিস অবধি, আকালের সন্ধানে থেকে সব করেছিল। আর ঋত্বিক ঘটকও তো অরোরার সাথে, ঋত্বিক ঘটক আমাদের ওখানে ডকুমেন্টারি ফিল্ম করতেন। আমাদের তখন তো ডিফারেন্ট স্টেটের ছবি করা হতো। বিহারের ভাটটা ছিল ঋত্বিক ঘটকের, ও দুটো ডকুমেন্টারি আমি দুটো খুঁজে পাওয়া গিয়েছিল। একটা হচ্ছে ঘর ঘর মে বিজলি, একটা কি আদিবাসীও কা কথা। এই দুটো ছবি আমি রেলকে দিয়েছি, তথ্যচিত্র। হ্যাঁ, এই দুটো ছবি ও এখনো আছে। সব থেকে ভালো দেখুন, ঋত্বিক ঘটক সম্বন্ধে লোকে কত কিছু বলে। আমাদের কাছে ঋত্বিক ঘটকের চিঠি আছে, ঋত্বিকবাবু বাবাকে লিখছেন, শুদ্ধ অজিতবাবু, আমার এই শুটিংয়ের সময় আমি বিহারে শুটিংয়ে যাব, সুরমা স্ত্রী, ও যেতে চাইছে, ও ট্রেন ভাড়াটা কি কোম্পানি দেবে? ওই চিঠিটা কিন্তু লেখা আছে। যে লোকটার মনটা এত নরম, যে এত ডিসিপ্লিন, সেই লোকটা কীভাবে নষ্ট হয়ে গেল? আমাদের চলচ্চিত্রকে নষ্ট করল। আপনি বলছেন যে চলচ্চিত্র নষ্ট করেছে ঋত্বিক বাবুকে? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা কিভাবে? বলবো না, বলাটা ঠিক না, জানি আমি, কিন্তু বলবো না। না, আমার সময় আমি বড় হয়ে যদি হতো না, আমি মেরে দিতাম লোকগুলোকে। মানে প্রত্যেক দিন 3:30-র সময় আসতেন, যখন শরীর অসুস্থ, ঋত্বিকবাবু যখন আসতেন শরীর অসুস্থ, তখন আসতেন, এসে বসে থাকতেন, তার বন্ধুরা তাকে ডেকে নিয়ে গিয়ে কি
কি ওখানে মদ পাওয়া যায়, বাংলা মদ কি বলে জায়গাটাকে, সেখানে নিয়ে যেত। ফরেস্টের অফিসে ঢুকতো না, কিন্তু দুজনেই খুব নামী লোক। আপনাদের অরোরার প্রযোজনায় তো অযান্ত্রিক ছবি হ্যাঁ। তৈরি করেছিলেন হ্যাঁ। ঋত্বিকবাবু। হ্যাঁ, উনি অ্যাড অফ টাইম লোক ছিলেন, উনি কিন্তু এখনকার লোক ছিলেন না। আমার উপর কাজ ছিল যখন আমি অসুস্থ হয়ে উডবার্ন ওয়ার্ডে ছিলেন, 7 দিন অন্তর বাবা বলতো যাও কি গিয়ে দেখে এসো। আমি যেতাম। উডবার্ন ওয়ার্ডের একটা দোলনা ছিল সামনের লঞ্চটা, ওখানে বসে খুব মোটা মোটা বই পড়তেন। আমি গেলেই আর ওর চারপাশে সব ক্লাস 4 স্টাফেরা সব বসে থাকতো, কিন্তু আসে গল্প করতে না, বই পড়তো। তা আমার কোনো বড়োবাবু বলে ডাকতেন। আমি উনি জানতেন আমি কোনো না কোনো দিন একটা আসবো। বড়োবাবু চা খাবি? আপনার লিভারের প্রবলেম, আপনি আমি চা খাবেন? তুই খাবি কিনা বল না, নিজে খাবে আমার খাওয়াবে। আমি না, আমি খাবো না। তুইও খাবি আমিও খাবো, হ্যাঁ চা নিয়ে আয়। উঠে চলে গেলে চা আনতে। খুব বড় মনের মানুষ ছিলেন। তারপর বললো আজকে আমি কী করেছি জানি, দেখবি? হ্যাঁ কি? ওই পাতাটা ভাঁজ করলে লম্বা বিড়ি ছাই, আপনি এটা খেয়ে মরছেন। আমি কিন্তু বাবাকে বলে দেবো, তাদেরকে পরের দিন ঢুকতে দেবো না। এত এত সুন্দর একটা মানুষ ছিলেন না, এই মানুষটা মরে গেলেন। যেই মাত্র মারা গেলেন উনি সারা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ঝাঁপিয়ে পড়লো ঋত্বিক ঘটককে দেখতে। বাবাকে আমি ফোন করলাম, বাবা কী করবো? আমি বলে তুমি এক্ষুনি অফিসে চলে এসো, আর তোমার থাকার দরকার। অনেক অনেক দুঃখ নিয়ে আমি আছি। হ্যাঁ, অরোরার সাথে বিশ্ববরেণ্য পরিচালকদের সাথে সম্পর্ক, এটা তো বিরাট প্রাপ্তি অরোরার। নিশ্চয়ই আমার প্রাপ্তি, সেটাই বলছি, অরোরার বিরাট প্রাপ্তি। এবং আপনার বাবা পরলোক গমন করার পর আপনি এই সংস্থার দায়িত্বভার গ্রহণ করলেন, সেটা কত সাল? 1994। আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল অরোরার সাথে? আমার জার্নি শুরু হলো, আমি বাবাকে গেলাম, বললাম বাবা আমি করবো, ফিল্ম করবো। আমাদের বাড়িতে বারণ ছিল যে বাড়ির ছেলেরা ফিল্ম করবে না, ব্যবসাটা উঠে যাবে। আমরা তো আসলে একটা জেনারেশন পরে তো, তখন বাবা বললো ঠিক আছে ছেলে চাইছে, ওই যে আমাদের টুকরো ফিল্ম আছে দাও তো, ক্যামেরা দিয়ে ছেড়ে দাও, কী করে দেখবো। আমি প্রথম ছবি যেটা করলাম না, সেটা বেস্ট নন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেল। কি নাম ছিল? প্রসেশন বলে। কারণ আমরা ওখানে প্রসেশন যেত, আমি একটা লোককে দেখেছিলাম 2টো পলিটিক্যাল পজিশনে যেতে, তখন ধরে নিয়েছিল অফিসের মধ্যে। আমি একটু সাইলেন্ট ফিল্ম, শুধু এফেক্ট দিয়ে ফিল্ম করা যায় কিনা এক্সপেরিমেন্ট করছিলাম। 3টে করেছিলাম, 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। যদি ফিল্মই করবো তো কথা বলবো কেন? একটা এক্সপেরিমেন্ট, বাবার পয়সা আছে তো। সেটাই করার পর ওইসবটা করলাম, প্রথম বড় শুট করতে যায়নি। করার পর তো কখনো বড় ছবি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি করার ইচ্ছে আপনার হয়নি? যে ইচ্ছে হলো, আমি সেটা করিনি, সেই ডিসিপ্লিনটা আমার মধ্যে রেখেছি, করিনি। কিন্তু অনেকে স্পন্সর হয়, যে আমি পরিচালনা করবো অরোরার হয়ে, এরকম কোনোদিনও ইচ্ছে হয়নি আপনার? ইচ্ছে হয়েছে অনেকবার, এখনো হয়, কিন্তু করবো না কোনোদিন। কিন্তু কেন? ছবি ওই তাহলে ব্যবসাটা উঠে যাবে। একটা যে আপনি 6 মাস সরে যাবেন না একটা জায়গা থেকে, আবার এসে অ্যাডজাস্ট করা ভীষণ স্টাফ। মানে আপনার তো আমি ডকুমেন্টারি করি, আমি শর্ট ফিল্ম করি, সেই সমস্ত পার্টিগুলো সব চলে যাবে। আবার নতুন করে আমি কী করে আবার অ্যাডজাস্ট করবো? আমার বয়সটা তো বাড়ছে। আলোচনাটা এগিয়ে চলেছে, আরেকটু চলবে। তার মাঝখানেই বলছি, যে কোনো চ্যানেল চালাতে গেলে একটা পৃষ্ঠপোষকতার প্রয়োজন পড়ে। আমাদের এই চ্যানেলে একজন পৃষ্ঠপোষক বন্ধু প্রমিত মুখার্জি, এই সময় জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার, জাতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত, আপনার জন্য একটি উপহার পাঠিয়েছে। ওর লেবেলের নাম থ্যাংক ইউ তাসা। থ্যাংক ইউ ভাই, অনেক বড়। অরোরার সঙ্গে আপনার জার্নি শুরু হল 1994 সাল। আমি জয়েন করেছি 1965 সালে। 65? হ্যাঁ,
LLB পাস করার পর। তারপরে বাবা মারা যান 1994, তখন এই দায়িত্বভারটা আমাকে নিতে হয়েছিল। 1980 সালে প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর ছবি ময়নাতদন্ত অরোরা পরিবেশিত ছবিটি মুক্তি পায়, জাতীয় পুরস্কার পায়। তারপর অরোরা বহু বছর ছবি সিনেমা করেনি। 42 বছর পর 2022 সালে অরোরা প্রযোজিত ছবি কালকক্ষ মুক্তি পায়। তা এত বছর অরোরা আর কি করছিল, কেন আপনারা ছবি প্রযোজনা করলেন না? আমরা ছবি প্রযোজনা করিনি, তার প্রথম কারণ হলো একটা হচ্ছে রাজনৈতিক কারণ। কারণ তখন যে একটা বৈপ্লবিক রাজনীতি চলছিল, তখন মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছিল। আর দ্বিতীয় একটা কারণ হলো যে ছবি শো টাইমগুলোকে চেঞ্জ করে দেওয়া হলো। যেটা 3টে 6টা 9টা ছিল, সেটা 1টে 4টে 7টা হয়ে গেল। তার ফলে ব্যবসায়িক দিক থেকে আমরা দেখলাম যে 1টা 4টে 7টাতে কোনো বাড়ির মানুষেরা ঠিক সময় করতে পারে না সিনেমা দেখতে হচ্ছে। 3টে করা হতো মানে কি, বেলা স্বামীরা বেরিয়ে যেতেন, স্ত্রীদের খাওয়া দাওয়া হয়ে যেত, বিশ্রাম নিয়ে তারা সিনেমা দেখতে আসতেন। 6টার সময় 5টার সময় স্বামী ফেরত এলে স্বামী স্ত্রীরা দেখতে আসতেন। তারপরে 9টার সময় একটু চাটা খেয়ে একদল লোক, ইয়াং ছেলেমেয়েরা দেখতে আসতো। সেটা 1টে 4টে 7টায় হলো কি, তাতে খাওয়ার সময়ের মধ্যে সিনেমা শুরু হয়ে গেল। 4টে মানে তাদের বিশ্রাম নেওয়া হলো না, আর 7টা মানে তাদের স্বামীরা তো অফিস থেকে ফিরবে, সিনেমাটা তারা দেখতে যাবে কখন? সিনেমা অনেক ভালো সিনেমা চলতে পারল না। সেই অবস্থায় তো যেহেতু আমরা ব্যবসা হিসেবে রেখেছি এটা, সেই আমাদের মনে হলো যে এটা তাহলে তো ঠিক লাভজনক হবে না, ব্যবসায়িক লাভজনক হবে না। আমরা সিনেমা বন্ধ করলাম, কিন্তু বন্ধ করে আমরা থেমে গেলাম না। আমরা আমাদের একটা সুবিধে ছিল যে আমাদের যারা আমাদের গার্জেন অভিভাবক ছিলেন, তারা একটু দূরদর্শী ছিলেন। আমাদের কিন্তু টেলিভিশন ক্যামেরা চালানো, টেলিভিশনে সব কিছু করা, সেটা কিন্তু আমাদের ট্রেনিংটা তারাই দিয়ে দিয়েছিলেন। তার ফলে আমরা টেলিভিশনে যুক্ত হয়ে গেলাম। আমরা টেলিভিশনের সিঙ্গার ক্যামেরাম্যান হয়ে গেলাম। আমরা টেলিভিশনে 2টো প্রোগ্রাম আরম্ভ করলাম, একটা হচ্ছে নৌয় স্টেট বলে, আর একটা হচ্ছে সংস্কৃতি বিচিত্রা বলে, দূরদর্শনে। হ্যাঁ, সেই দূরদর্শনে। এবং সেইটা কিন্তু আমাদের টেনে নিয়ে গেল এতটা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা শুরু করলাম যে পরিকাঠামো উন্নতি। কারণ তখন স্টুডিওগুলো এমন একটা অবস্থায় গিয়ে পড়েছিল, স্পেশালি দক্ষিণ কলকাতার, সেগুলো নিয়ে সবাইকার খুব অনেক প্রতিবাদ ছিল। আমরা একটা এয়ার কন্ডিশন স্টুডিও করলাম সেক্টর 5-এ। সেই স্টুডিওটা করার পর প্রথম অনলাইন প্রোডাকশন শুরু হলো কলকাতা শহরে অরোরা এয়ার কন্ডিশন স্টুডিওর জন্য। কিন্তু তাতে আমাদের একটা অসুবিধা হলো, কারণ অসুবিধাটা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা একটা বেশি ফ্লোর করতে পারিনি। আমাদের যে জমিটা দেওয়া হয়েছিল, একটা শুটিংয়ে তো অনেকগুলো গাড়ি আছে, সেক্টর 5-এ রাস্তায় গাড়ি রাখতে দেয় না। তার ফলে আমাদের কম্পাউন্ডে গাড়ি ঢোকাতে হতো। তার ফলে আমরা খুবই অসুবিধার মধ্যে পড়লাম। স্টুডিওটা খুব জনপ্রিয় হয়েছিল, প্রায় 6 মাস আগে থেকে বুকিং থাকতো, সমস্ত চ্যানেলের শুটিং সেখানেই হতো। কিন্তু আমরা নিরুপায় হয়ে স্টুডিওটা আবার ভেঙে ফেলে আর একটা জিনিস আমাদের মনের পেছনে ছিল, সেটা হচ্ছে যে আগে প্রত্যেক প্রযোজকদের সিনেমা হাউস ছিল। সিনেমা হাউস থাকার একটাই মাত্র কারণ ছিল যে সব ছবিতে হিট করে না। যদি ছবি যদি ফ্লপ করে, তাহলে তার পরের ছবির আর্থিক সহায়তাটা কে করবে? সেজন্য তার সিনেমাটা তার ব্যবসাটা যেটা বাঁচিয়ে রাখবে, তেমনি তার আর্থিক সহায়তার একটা দিক হবে। এবং তার ফলে এখন তো সেটা নেই। এখন তো একটা সিনেমা হাউস করতে গেলে সেখানে লোক আসবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। তাই জন্য আমরা ঠিক করলাম যে এখানে অনেক লম্বা বাড়ি করব। সেই বাড়ির 5-6 তলা অব্দি আমার স্টুডিও থাকবে, ভার্টিক্যাল কনস্ট্রাকশন হবে। 6 থেকে যে 22 তলা, আমার বাড়িটা 23 তলা যে হবে, তার থেকে যে রোজগারটা হবে, সেই রোজগারটা আমার এই ব্যাকআপটা দেবে সিনেমা করার। এবং সেই করার ফলে আমার স্টুডিওটা এখন প্রায় শেষ হয়ে গেছে।
এবং এই ব্যাকআপটার জন্য আমার আর কোনো অনিশ্চয়তা নেই ছবি করার। আমি ছবি কাদের নিয়ে করব, অরোরার একটা সবসময় একটা লেগাসি আছে, যদি আমি লেগাসি বলি, সে হচ্ছে নতুনদের নিয়ে চেষ্টা করা। যার জন্য সত্যজিৎবাবু, মৃণালবাবু, ঋত্বিকবাবু এসেছিলেন ফিল্মে। তৃতীয় প্রজন্মে আমি মনে করলাম এটা আমার দায়িত্ব চেষ্টা করা, আবার নতুন কাউকে নিয়ে আসা। সেই করতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে SRFTI, পুনা বা রূপকলা, এখান থেকে শিখে যারা বেরোচ্ছেন তারা কিন্তু প্রপার স্কোপটা পাচ্ছেন না। এবং সেখানে তো শুধু পরিচালকই বেরোচ্ছেন না, ক্যামেরাম্যান বেরোচ্ছেন, অন্যান্য টেকনিশিয়ানরা বেরোচ্ছেন, সেই তাদের নিয়ে ছবি তৈরি করা। তাই সেটা যে খানিকটা ফলপ্রসূ হয়েছে তার প্রথম কারণ তো কি জানি না, কিন্তু আমাদের প্রথম ছবি কালকক্ষ, সেটাই দুজনকে দেম করিয়েছিলাম। একজন হচ্ছেন শর্মিষ্ঠা মাইতি, আর একজন হচ্ছে রাজদীপ পাল। সেই ছবিটা কিন্তু জাতীয় পুরস্কার পেল। এবং দ্বিতীয় ছবিটা মন পতঙ্গ, সেটা আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সোনার বাগটা পেল, বেস্ট বেঙ্গলি প্যানোরামা ফিল্ম। এবং তৃতীয় ছবি যেটা অদম্য, সেটাও খুব ভালো, রঞ্জন ঘোষের করা, সেটাও মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, তারা নিয়েছেন ছবিটা। ছবিটা এখন আমেরিকায় গেছে, রঞ্জন আমেরিকায় গেছে একটা ফেস্টিভ্যালে দেখাবার জন্য। এবং চতুর্থ ছবি, সেটাও পোস্ট প্রোডাকশন হচ্ছে। আমি কিন্তু এই নতুনদের নিয়ে বা এই স্বনামধন্যদের ছেড়ে তাদের এখনকার যারা পরিচালক বা পরিচালনা করতে চান বা যারা ক্যামেরাম্যান হতে চান, তাদের নিয়ে নতুন করে ছবি তৈরি করা। এবং আশা করি আমি এটায় সফল হতে পারব। আপনি একটু আগেই বললেন যে বাতানুকূল স্টুডিও আপনি করেছেন, কত স্কোয়ার ফিট এবং সেখানে কি কি বিভাগ থাকছে? সেখানে আমার স্টুডিওটা হচ্ছে 80 ফুট বাই 65 ফুট, 50 ফুট হাইট। এবং সেখানে সমস্ত কিছু থাকে, যেমন এডিটিং, সাউন্ড, মিক্সিং, ডাবিং, একটা ছবি করতে যা লাগে সব কিছু। চিত্রনাট্য নিয়ে ইনডোর হাউসে যে শ্যুটগুলো হয় ছবির চিত্রনাট্য অনুযায়ী, তা অরোরার স্টুডিওতে গেলে এখন সেই শুটিং সেটা সম্ভব? হ্যাঁ, ফ্লোর শুটিংটা, বাইরে তো আউটডোরে গিয়ে করতে হবে। ইনডোর ফ্লোর শুটিং সেটা। তা এতগুলো যখন বিভাগ রয়েছে, বহু মানুষের তাহলে কর্মসংস্থান হবে। কবে থেকে এই স্টুডিও চালু হবে? আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, এখন আমি সময়টা বলতে পারছি না, কারণ অনেক কিছু করার বাকি তো। তবে যে স্টুডিওটা আমি তৈরি করছি, সেটা এখনকার যে ছেলেমেয়েরা তারা কিন্তু একটু বিলাসী, আমাদের মতো কষ্ট করে না। তাদের মতন করে একটু কমফর্টেবল করে করতে গেলে যেটা লাগে, সেই জন্য একটু সময়টা বেশি লাগবে আমার। এইমাত্র আপনি বললেন যে নতুনদের আপনি সুযোগ দিয়েছেন বা আগামী দিনেও দেবেন, তাহলে কখনো কি প্রতিষ্ঠিত পরিচালক হিসেবে আগামী দিনে অরোরার থেকে কোনো ছবি তারা পরিচালনা করতে কি পারবে না? শুধু নতুনদেরই কি আপনি সুযোগ দেবেন? পারবে না সেদিক দিয়ে আমি এখন কিন্তু ভাবি। আপনি যেটা বলছেন আমি ভাবি না, আমি নতুনদের নিয়ে করাটাই ভাবছি। এই বছরে আপনার পাইপলাইনে কটা ছবি আছে? একটা তো অলরেডি পোস্ট প্রোডাকশনে আছে। সেটি কবে নাগাদ মুক্তি পেতে পারে আনুমানিক? 2 মাস লাগবে। ইনিও কি নতুন পরিচালক? তার নামটা কি বলা যাবে না? হয়ে যাক ছবিটা। আচ্ছা, তা এই ছবিটার পর কি আবার নতুন ছবি ফ্লোরে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। অলরেডি কি চিত্রনাট্য জমা পড়েছে? হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে। যারা এখনো চিত্রনাট্য দিতে চাইছে, তা অরোরার অফিসে গিয়ে তারা চিত্রনাট্য জমা দিতে পারে? না, আমি জমাতে ওইভাবে শুনি না। আমি আসলে দেখি মানুষ, প্রসিডিওরটা কি? আমি তার সাথে কমিউনিকেট করি, তার সাথে নেগোসিয়েট করি, তার সাথে কথা বলি। আমি বোঝার চেষ্টা করি যে তার মধ্যে নতুন কিছু আসছে কিনা। তার মধ্যে যদি নতুন কিছু আমি না দেখতে পাই, আমি সেটা এন্টারটেন করি না। কোনো পরিকল্পনা আছে এই বছরে মোট কটা ছবি আপনি না, তৈরি করবেন? আমি ভাবিনি ভাই। অরোরার যে একটা ঘরানা আছে, এবং অরোরার ছবি দেখলেই বোঝা যায় যে বাঙালিদের ছবি, বাংলো বাঙালিদের ছবি, সেইটাই ধারাবাহিকতা বজায় থাকবে। সবসময়
সময় উপযোগী ছবি নিশ্চয়ই হবে। হ্যাঁ, নিশ্চয় সময় উপযোগী হোক বা ঐতিহাসিক হোক বা যাই হোক, যেটা আমার পছন্দ হবে। পছন্দটা কিন্তু একদম আমার লেগাসি থেকে আমার কাছে আসতে হবে। আপনি তো কিছুদিন আগে ডকুমেন্টারি করেছিলেন গৌরীয় মঠের ওপর, তা শোনা যায় দিল্লিতে সেই তথ্যচিত্র যে দেখানো হয়, ওটা ইনগরেশন হয়েছিল। ইনগরেশনে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্বোধন করেন, সেই ব্যাপারে যদি একটু বলেন। এখান থেকে আমাকে গৌরীয় মঠের, বাগবাজার গৌরীয় মঠ, যেটা আসল গৌরীয় মঠ, সেখান থেকে আমাকে বললো যে আমাদের এরকম ছবি করে দিতে হবে, কারণ ওটা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি ওটা উদ্বোধন করবেন। সেখানে আমরা দেখাতে চাই যে আমরা যে মুভমেন্টটা সেটা কীভাবে শুরু হয়েছিল খুব কম সময়ের মধ্যে, কারণ বেশি সময় তো দেখানো যাবে না, 7-8 মিনিটের মধ্যে। তো সেই 7-8 মিনিটের মধ্যে ওটা আমরা করে দিয়েছিলাম। এটা ওদের খুব ভালো লেগেছিল ওটা করার। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, প্রথম এআই ডকুমেন্টারি কিন্তু বোধহয় অরোরা করেছে। তার কারণ ওই শুভ্রাংশু, যিনি এতে গিয়েছিলেন অ্যাস্ট্রোনমি, উনি যখন ফিরে আসেন, ফিরে আসার পর দিল্লিতে একটা জায়গা করা হয়েছে যেখানে ওর যে এখান থেকে যাওয়া এবং ফিরে আসা, সেটাকে একটা লিপিবদ্ধ করে জনসাধারণকে আগে দেখিয়ে তারপরে ওর এগুলো দেখানো। ওইটা নিয়ে আমরা ছবিটা শেষ করলাম। সেই ছবিটা এখন ওই যারা দিল্লিতে যাবেন ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে, যখন ওর ক্লোজেসে ঢুকবেন তখন ওর ছবিটা ওরাই দেখতে পাবে। একটু পড়াশুনো করতে হয় আর কি, কারণ আমরা সেই পাল যুগ, মৌর্য যুগ থেকে অ্যাস্ট্রোনমি নিয়ে কিন্তু ভারতবর্ষ কাজ করছে, এটা অনেকে জানেন না। তো সেটা একটু পড়াশুনো করে তারপর আলটিমেটলি আমরা এখনকার সময় এসে এনার যাওয়া, শুভ্রাংশু যাওয়া এবং ফেরত আসা। এআই তো একটা নতুন প্রযুক্তি, আপনি এই এআইয়ের উপর কতটা ভরসা করছেন? আগামী ছবিতে, অরোরা প্রযোজিত আগামী ছবিতে কি এআইয়ের উপর কোনো ছবি আমরা দেখতে পারবো, বা সেই প্রযুক্তিতে কোনো ছবি তৈরি হবে কি? সেটা ডিপেন্ড করবে যে পরিচালক ছবি করবেন বা চিত্রনাট্য করবেন তার উপরে। সেটা বিশ্বাসযোগ্য করতে হবে। তো এআই বলে এআই করলে তো হবে না, বিশ্বাসযোগ্য করতে হবে। যদি হয় নিশ্চয়ই হবে। অরোরার কি নিজস্ব কোনো টার্গেট অডিয়েন্স আছে যাদের জন্য ছবি? আমার অডিয়েন্স সারা ভারতবর্ষ, আমার অডিয়েন্স সারা পৃথিবী। আমি বলি একমাত্র অর্গানাইজেশন পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় আমার ডিস্ট্রিবিউটার আছে, যেটা বাংলা ছবি এখনও ভাবছে না। এবং সমস্ত জায়গাটার বড় ডিস্ট্রিবিউটার আমার ডিস্ট্রিবিউটার। যেহেতু আমার কাছে সত্যজিৎবাবুর ছবি আছে, সেই হেতু তাদের সঙ্গে বাবার সময় থেকেই তাদের সঙ্গে আমার যোগাযোগ, এবং তাদের সঙ্গে খুব ভালো রিলেশন আমার। এবং আপনারা বলে জানলে খুশি হবেন যে জলসাঘর, রাশিয়ায় যেরকম রাজ কাপুরের ছবিটা খুব পপুলার, তেমনি রাশিয়ায় ফ্রান্সের সব থেকে বেশি পপুলার ছিল জলসাঘর। আমি চলচ্চিত্রে খুব সুখে আছি, কিন্তু অযথা সময় নষ্ট করি না তো, অবল ভেবে। আগামী দিনের পরিকল্পনা আপনার কি? নতুন ছেলেমেয়েদের বার করে আর একটা সত্যজিৎবাবু যদি করা যায়। কারণ দাদু বাবা করলে নাম করতে পারবেন, এটা তো ঠিক হচ্ছে না। এক সময় অরোরা সরকারি ডকুমেন্টেশন করত, তা নতুন সরকারের সাথে জোট বেঁধে নতুন কিছু পরিকল্পনার কথা ভেবেছেন কি? তারা যদি আমার সঙ্গে আলোচনা করেন আমি বলতে পারি, আমি তো বলতে পারি না, কারণ ইচ্ছেটা তো তাদের। অনেকটা সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চলচ্চিত্রের শুরুতে চলার পথে নানা বাধাবিঘ্ন সত্ত্বেও অরোরা থেমে থাকেনি, থাকবেও না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় এবং ঐতিহাসিক কাজ অরোরা উপহার দিয়েছে। আজও বহন করে চলেছে সংস্থার প্রাণপুরুষ অনাদিনাথ বসু এবং পরে তার সুযোগ্য পুত্র অজিত বসুর যথার্থ উত্তরাধিকার অঞ্জন বসু, যিনি পূর্বসূরিদের ঐতিহ্য বজায় রেখে মহান দায়িত্ব আজও পালন করে চলেছেন। আবার বাংলার চলচ্চিত্র হবে বাঙালির মনোরঞ্জন ও বিনোদনের সঙ্গী। অঞ্জন বসুর হাত ধরেই আবার বাংলা সিনেমা ঘুরে দাঁড়াক, আমাদের সেই শুভকামনা রইল।